নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রীকে যেন জনবিচ্ছিন্ন করা না হয় বলেছেন তারেক রহমান। পিজিআরের সক্ষমতা আরও বাড়বে আশা রাষ্ট্রপতির। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। নকশা তৈরিতে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। তেহরানে আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজায় জনসমুদ্র। শরিক হলেন 3 ছেলে, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অনুপস্থিত। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। নিরাপত্তা দিতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছে সিকান্দার রেমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট। বিশেষায়িত এই বাহিনীর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা ও বিমান বাহিনী প্রধান ও অন্যান্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে সরকার প্রধানকে বিচ্ছিন্ন না করে। 81 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী নিয়মাবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। পরে পিজিআর সদস্যদের সাথে নিয়ে প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে তিনি এই তথ্য জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলবে। তিনি জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এই সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষ, আধুনিক ও শক্তিশালী হবে। একই সাথে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে পিজিআরের কর্মসক্ষমতা ও দক্ষতাও বাড়বে। আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক স্থাপন ও সংযোগ যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আপনাদের সংবেদনশীল ও বিশেষ যত্নবান হতে হবে। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা এখন একটি বহুমাত্রিক বিষয়। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে।
কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভায় তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথা বলেন। প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। পরিপত্রে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। ভরা বর্ষাতেও নেই ঝুম বৃষ্টির দেখা। কাঙ্ক্ষিত বৃষ্টিতে নয়, তাপদাহের তীব্রতায় ঘামে ভিজছে মানুষ। দেশের বিভিন্ন এলাকায় 7 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের তথ্য দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আর পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক আবহাওয়ার বৈরী প্রভাব পড়েছে প্রকৃতিতে, নাকি এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে বর্ষার চিরচেনা রূপ। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল, অথচ খরায় ফেটে চৌচির কৃষিজমির এই ফাটল জানান দেয় গ্রীষ্মের তীব্রতার হাহাকার। টিনের চালে নিয়মিত বর্ষার রিমঝিম শব্দ যেন আজ প্রায় রূপকথার গল্প। মেঘ এসে মিলিয়ে গেলেও নেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা। এজন্য বদলে যাওয়া বর্ষা ঋতুর নতুন এক বাস্তবতা। অথচ মাসখানেক আগেও প্রচণ্ড খরায় কয়েক ঘন্টার বৃষ্টিতে মাঠঘাট তলিয়ে যেতে দেখেছেন অনেকে। কিন্তু ভরা মৌসুমে বর্ষার ছন্দপতন চোখ এড়ায়নি বিশেষজ্ঞদের। মাত্র 7 বছরের মধ্যে 29% কম বৃষ্টিপাতের রেকর্ড তুলে এনেছেন তারা। গত 7 বছরের ভিতরে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবার জুন মাসে, আর যেটা 2019 সালে বৃষ্টি হয়েছিল 25% কম ছিল, আর এই বছরে প্রায় 30% বৃষ্টি কম হয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে এই বছরে। একটা কারণ হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে বৃষ্টি কম হচ্ছে, এটা একটা কারণ। তার সাথে সাথে এই বছরে একটা এল নিনোর একটা প্রভাব রয়েছে। যেহেতু এল নিনো যদি কোনো কারণে স্ট্রং হয়, সেক্ষেত্রে আমাদের এই জন্য বৃষ্টি অনেকটাই কম হয়। বর্ষাকালে যে চেঞ্জটার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যে চেঞ্জটা হচ্ছে বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আর একটা জিনিস চেঞ্জ হচ্ছে যে বর্ষাকালে যেটা তাপদাহ হয় মাঝে মাঝে, এটা সবচেয়ে মানুষের ভিতরে অস্বস্তি বোধ আনে। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, শুধু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে নয়, বর্ষার নিয়মিত ছন্দে বাঁধ সেধেছে আঞ্চলিক আবহাওয়াও। গ্লোবাল ওয়ার্মিং, আঞ্চলিক ওয়ার্মিং এবং স্থানীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধির ফ্যাক্টরগুলো বৃদ্ধি পাওয়া এবং কমার ফ্যাক্টরগুলো কমে যাওয়ার কারণে আমরা একটা চরমভাবাপন্ন আবহাওয়ার দিকে যাচ্ছি, যেটি মরু অঞ্চলে সাধারণত দেখা যায়। আগের 1-2টি জায়গায় এখন 1 বছরে 3-4টি হিট ওয়েভ হচ্ছে। একটি দুষ্ট চক্রের মধ্যে আমরা আছি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির একটা কারণ যেটি বৃষ্টিপাত না হওয়ার কারণে এই বৃদ্ধি পাচ্ছে। আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আবার বৃষ্টির শূন্যতা তৈরি হচ্ছে, অর্থাৎ হিট ওয়েভ তৈরি হচ্ছে। অর্থাৎ বার্ষিক বৃষ্টিপাত হয়তো ঠিক থাকছে আমাদের, কিন্তু অল্প সময়ে অধিক বৃষ্টিপাত, এটি বর্ষার যে স্বাভাবিক নেচার, প্রকৃতি, সেটির বর্তায় ঘটছে। এইটি আশঙ্কাজনক বিষয়। আকাশের বদলে যাওয়া ভাষাকে নিজস্ব ছন্দে ফেরাতে বনায়ন বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে জানাজায় নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।
তিন ছেলে থাকলেও অনুপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়া মোজতবা খামেনি। এদিকে খামেনির জানাজায় হামলার সুযোগ থাকা সত্ত্বেও হামলা চালাবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র তো একটি সুগন্ধির শিশি ভেঙেছে, কিন্তু দেখুন তার সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এ মন্তব্য করে আর্মেনিয়ার ইরানি দূতাবাস। এ অশ্রুসিক্ত দৃশ্য আর আহাজারি বলছে কোনো নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। তাই তো তীব্র দাবদাহ উপেক্ষা করে গত শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মাসল্লা কমপ্লেক্সে আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে লাখো মানুষ। এর আগে শ্রদ্ধায় অংশ নেন বিশ্বের 70টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। তেহরানের এ প্রধান ধর্মীয় রাষ্ট্রীয় সমাবেশী স্থলে রবিবার সকালে প্রথম দফায় অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং খামেনির 3 ছেলে। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। সোম মঙ্গলবার খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলেছেন খামেনির শেষ বিদায় অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু করার সুযোগ থাকলেও তিনি তা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষাবিদ, রাষ্ট্রচিন্তক, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এর আগে সকালে বাদ ফজর পল্লবীর মসজিদুল আমানে প্রথম জানাজা হবে। তার মরদেহ সকাল 10টা থেকে 10:30টায় বাংলা একাডেমিতে নেওয়া হবে। 11টা থেকে 12:30টায় রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 12টা থেকে 1টায় অপরাজেয় বাংলায় নেওয়া হবে। রবিবার দুপুর 2:30টার দিকে মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্টে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন আবুল কাশেম ফজলুল হক। খেতে বসা অবস্থায় অসুস্থ হলে তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাশেম ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতির সহজ কথার মতো 20টিরও বেশি বই প্রকাশ হয়েছে গুণী এই অধ্যাপকের। তার সম্পাদনায় প্রকাশ হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। 1981 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন আবুল কাশেম ফজলুল হক। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করে অবশেষে নিয়মিত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। শীঘ্রই চালু হবে সিলেট থেকে কক্সবাজার রুটের ফ্লাইটও। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে সরাসরি আসা ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সাথে ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানের দীর্ঘদিনের অব্যবস্থাপনার সমাধান এবং ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে সরকার কাজ করছে বলে এই সময় জানান আফরোজা খানম। বক্তব্যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং সবজি রপ্তানিতে সিলেটকে শীর্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট প্রতি শনি ও মঙ্গলবার ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার যাতায়াত করবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে জুলাই ও আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানের বিভিন্ন দিনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির ঘোষণা করেন। ইশরাক হোসেন বলেন, আগামী 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন করা হবে। এই উপলক্ষে চিনময়টি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও বলেন, আগামী 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের পেকুয়ায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভোর 6টায় আমরা শাহবাগে পুষ্পস্তবক অর্পণ করব এবং সেখান থেকে আমরা আমাদের কার্যক্রমটি শুরু করব এবং সেই অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হবে। সেখানে বিগত আন্দোলনে কিভাবে বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো দেখানো হবে এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের মধ্য থেকে কয়েকজনের বক্তব্য আমরা শুনব। এই ধরনের একটি প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে আগামী 5ই আগস্ট পালন করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে হাজার হাজার শত শত মামলা দিয়ে তাদের জীবনকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত, কারণ তারাই আজকের জুলাইয়ের যে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেটার যে প্রেক্ষাপট সেটা তারা রচনা করেছেন। তাদের রক্তাক্ত পাটাতনের ওপর দিয়েই কিন্তু আজকে আমরা এই আন্দোলনকে সফল করেছি। বরিশালে এক হাউজিং ব্যবসায়ীকে শরীরের সংবেদনশীল জায়গায় লাঞ্ছিত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পর অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে। এরা হলো নগরের কাঠপট্টি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগী আবুল কালাম। বরিশালের অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজকে তার নিজ অফিসে মারধরের 4 মিনিট 20 সেকেন্ডের ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় 4 ব্যক্তি তাকে মাটিতে ফেলে মারধর করে কিছু কাগজে সই করিয়ে নেয়। পরে তারা কাগজগুলো নিয়ে তার সাথে ছবি তোলে। এ ঘটনায় গেল বৃহস্পতিবার আজিজ বাদী হয়ে মোস্তাফিজুর রহমান লিটু আবুল কালামকে আসামি করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি জানান, তারা তার কাছে 70 লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া তার কাছ থেকে 6টি সাদা স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। এদিকে ঘটনায় জড়িত মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল যুবদলের সাথে সম্পর্কিত নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বরিশাল মহানগর যুবদল সভাপতি মামুন রেজা খান। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। যেহেতু এটা ভাইরাল হয়েছে এবং সে একটা ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্যই সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রীকে যেন জনবিচ্ছিন্ন করা না হয় বলেছেন তারেক রহমান। পিজিআরের সক্ষমতা আরও বাড়বে আশা রাষ্ট্রপতির। সরকারি অনুষ্ঠানের ব্যানার, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। নকশা তৈরিতে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। তেহরানে আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজায় জনসমুদ্র। শরিক হলেন 3 ছেলে, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অনুপস্থিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।